আরজিকর কাণ্ড নিয়ে রীতিমতো চাপ বাড়ছে রাজ্য পুলিশের উপর, রাজ্য সরকারের উপর। বিভিন্ন মহল থেকে কিন্তু নিন্দা শুরু হয়েছে। এমনকি আরজিকরের মৃতা চিকিৎসকের বাবা মা, পরিবারের লোকজন পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সামনে এনেছেন। টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করেছিল পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল গিয়েছিলেন তার বাবা মায়ের সাথে দেখা করতে তার বাড়িতে, আর সেখান থেকেই ঘোষণা করেন রবিবার পর্যন্ত ডেড লাইন বেঁধে দেন রাজ্য পুলিশকে। রবিবার পর্যন্ত তদন্তের অগ্রগতি না হলে সিবিআইকে দিয়ে দেওয়া হবে এই তদন্তভার। আর সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে গেছে, কেন রবিবার পর্যন্ত সময়? রবিবারের আগে কেন নয়? কেন সিবিআই তদন্ত রবিবারের আগে নয়? এমনই প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে বিভিন্ন মহল থেকে, এমনকি বিক্ষোভরত চিকিৎসকরা। তার মধ্যেই কিন্তু পুলিশকে যখনই চাপে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ঠিক সেই মুহূর্তেই কিন্তু অবশেষে নড়ে চড়ে বসলো লালবাজার। এবার কিন্তু একেবারে কড়া অ্যাকশন শুরু। তার মধ্যেই কিন্তু একাধিক ভিডিও, একাধিক অডিও ভাইরাল হয়েছে। সেই কল রেকর্ডিং অডিও ক্লিপে কিন্তু রীতিমতো বিস্ফোরণ ঘটেছে। সেখানে কিন্তু স্পষ্ট বলা হচ্ছে সঞ্জয়কে বলির পাঁঠা করা হচ্ছে মেন অভিযুক্তকে বাঁচাতে। মেন অভিযুক্ত আরজিকরের মধ্যেই আছে, বেহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। তিনি একজন অত্যন্ত প্রভাবশালীর একেবারে পরিবারের লোকজন, রাজ্যের উচ্চপদস্থ রাজনৈতিক ব্যক্তির পরিবারের লোক। তাকে বাঁচানোর জন্যই চেষ্টা করছে রাজ্য। আর তারপর পরই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই ঘোষণা, পুলিশকে ডেড লাইন বেঁধে দেওয়া। তারপর পরই কিন্তু কড়া অ্যাকশন শুরু। সঞ্জয় রায়কে ফের দফায় দফায় জিজ্ঞাসাবাদ, একেবারে কড়া ডোজে 3rd ডিগ্রি প্রয়োগ করে বিস্ফোরক তথ্য হাতে পেল পুলিশ। তার মধ্যেই যে প্রশ্নটা উঠে গেছে, পোস্টমর্টেম রিপোর্টে যে বিস্ফোরক তথ্য সামনে এসেছে, একাধিকবার ধর্ষণ থেকে শুরু করে যৌনাঙ্গে 150 গ্রামের মতো শুক্রাণু। এটা কি সঞ্জয়ের একার পক্ষে সম্ভব? তাছাড়াও যে সমস্ত আঘাতের চিহ্ন পাওয়া গেছে 40 থেকে 45 মিনিটের মধ্যে কিভাবে সম্ভব একাধিকবার ধর্ষণ? তাতেই প্রশ্ন উঠে গেছে সঞ্জয়ের সাথে আরও একাধিকজন জড়িত ছিল, সেদিন সেখানে ছিল। সঞ্জয়কে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে অবশেষে পুলিশের হাতে একেবারে বিস্ফোরক তথ্য, একেবারে কেঁচো খুঁড়তে কেউটে। কি ঘটেছিল সেদিন রাতে এবং কি হয়েছিল? আগে থেকেই কি টার্গেটে ছিলেন এই মৃতা চিকিৎসক? আগে থেকেই কি তাকে টার্গেটে রাখা হয়েছিল? এবার কিন্তু রাজ্য পুলিশ গোয়েন্দা দপ্তর গত 30 দিনের, অর্থাৎ ঘটনা ঘটার দিন থেকে আগের 30 দিনের একেবারে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করলো এবং সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখিয়ে কিন্তু রীতিমতো একেবারে বোমা ফাটলো। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, গত 30 দিনের সিসিটিভি ফুটেজের রীতিমতো বিস্ফোরণ। সঞ্জয় সহ তার সাথে একাধিক জনের যে কার্যকলাপ, গতিবিধি এবং সঞ্জয়কে জেরা করে যে সমস্ত তথ্য পেয়েছে, তাতে কিন্তু কেঁচো খুঁড়তে একেবারে কেউটে। ইতিমধ্যেই ইন্টারনেট ফোন কল ভাইরাল অডিও ঘিরে জোরালো প্রশ্ন উঠতে শুরু করেছে। তারপরেই প্রকাশ্যে এসেছে এই বিস্ফোরক তথ্য। রাতে ডিউটিতে থাকলে নাকি কে কোথায় থাকে, কোথায় বিশ্রাম করে, সেসব বিষয়ে একাধিকবার হাসপাতালে গিয়ে রেকি করেছে সঞ্জয়। সে বিষয়ে নিশ্চিত হতে গত 30 দিনে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখতে শুরু করলো পুলিশ। পাশাপাশি শুরু হয়েছে ডিএনএ পরীক্ষার প্রস্তুতিও। ভাইরাল অডিওতে 2 ব্যক্তির মধ্যে কথোপকথন হচ্ছে। তাদের মধ্যে একজন নিজেকে আরজিকর মেডিকেল কলেজের ইন্টার্ন হিসাবে পরিচয় দিচ্ছেন। সেখানে এক ব্যক্তি পুরো ঘটনাটি নিয়ে অপর এক ব্যক্তির কাছে জানতে চাইছেন। সেখানে অপর ব্যক্তি জানিয়েছেন পুরো আন্দোলনটি সাজানো আরজিকরের অধ্যক্ষই আন্দোলনের পিছনে রয়েছেন। কোনো ধর্ষণের ঘটনার কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলেই দাবি তার। এই নারকীয় ধর্ষণকাণ্ডে তাহলে শুধু কি একা সঞ্জয়, নাকি আরও অন্য কেউ জড়িত? প্রশাসন কি তাহলে তাদের আড়াল করার চেষ্টা করছে? এরকম হাজারো প্রশ্ন প্রথম দিন থেকেই উঠে আসছে। সেই কথোপকথনেই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। অনুমান করছি এটা এক ইন্টার্নের কাজ, যার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে।
তার পরিবারের সদস্যরাও যথেষ্ট উচ্চপদস্থ। নাম নিতে পারবো না, আমরাই সমস্যা পড়ে যাব। যদিও কারোর নাম নেওয়া হয়নি এই অডিও ক্লিপে। এমনকি তদন্তে কীর্তিমান সেই সঞ্জয়কে দফায় দফায় জেরা করে উঠে আসছে নয়া তথ্য। আরজি করে চেস্ট ডিপার্টমেন্টের সিসিটিভি ফুটেজে সেই সূত্র ধরেই গ্রেপ্তার করা হয়েছে সঞ্জয় রায়কে। বৃহস্পতিবার গভীর রাতে সিসি ক্যামেরার ফুটেজ দেখা গিয়েছিল চেস্ট মেডিসিনের ওয়ার্ডের মধ্যে। সে যাচ্ছে সেমিনার হলের দিকে। সেই সেমিনার হলে খুন হওয়া চিকিৎসকের দেহের পাশে পড়েছিল একটি সাদা রঙের হেডফোন। পুলিশ সিসিটিভি ক্যামেরায় দেখে সঞ্জয়কে গ্রেপ্তার করার পরই ব্লুটুথটা কানেক্ট করার পরই দেখা যায় সেটা সঞ্জয়ের। আর ফোন খুলতেই দেখা যায় প্রচুর পর্ন ভিডিও রয়েছে তার ফোনে। গ্রেপ্তারের পরও দেখা গিয়েছে সে ভাবলেসিন, কোনো অনুশোচনা নেই। যখন তাকে পুলিশ ধরে নিয়ে গাড়িতে তুলছিল তখনও দেখা গেছে একেবারে উদ্ধত হাবভাব। তদন্তকারীদের বলে, আমাকে ফাঁসি দিয়ে দিন। তদন্তে উঠে এসেছে গভীর ঘুমের মধ্যেই আরজি করের ওই চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে অভিযুক্ত। মদ্যপ অবস্থায় ছিল অভিযুক্ত সঞ্জয় রায়। উল্লেখ্য, আরজিকর কাণ্ডে ময়না তদন্তের রিপোর্টে হাড় হিম করা যৌন নির্যাতনের প্রমাণ, ম্যাটলেসে মেলে শুকনো রক্তের দাগ, মৃতার গোটা শরীরে আঘাত মিলেছে ধস্তাধস্তির প্রমাণ। ডাক্তারি পড়ুয়ার দুই চোখ দিয়ে রক্তক্ষরণ হয়, মুখে রক্তের দাগ, শরীরের একাধিক জায়গায় নখের আঁচড়ের চিহ্ন, যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ, যৌনাঙ্গের কাছে মেলে চুলের ক্লিপ, নির্যাতিতার পেটে মেলে আঘাতের চিহ্ন, ডান হাতেও আঙুলও মেলে আঘাতের চিহ্ন, গলার হাড় ভাঙা ছিল এবং ঠোঁটেও আঘাতের চিহ্ন। সেমিনার হলে অর্ধনগ্ন দেহের পাশ থেকে উদ্ধার হয় পোশাক, ল্যাপটপ ও ব্যাগ। দেহের পাশে মেলে ভাঙা চশমাও। একেবারে বিস্ফোরক তথ্য। বিস্ফোরক তথ্য কিন্তু সামনে। সঞ্জয়কে দফায় দফায় জেরা করে একেবারে হাটে হাঁড়ি ভেঙে গেল। আরজি করের মৃত মহিলা ডাক্তারের কাছে নাকি কোনো দিন চিকিৎসার প্রয়োজনে যাননি অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, জেরায় একথা জানিয়েছেন তিনি। সেক্ষেত্রে অনুমান, ওই ব্যক্তির সঙ্গে মহিলা চিকিৎসকের কি কোনো পূর্ব পরিচিত ছিল না? কিন্তু এই অভিযুক্ত তো হাসপাতালের কেউ নন, তাহলে হঠাৎ করে তিনি কিভাবে পৌঁছে গেলেন জরুরি বিভাগের 4 তলায়? সূত্রের খবর, সে কথাও পুলিশি জেরায় স্বীকার করেছেন তিনি। অভিযুক্ত জানিয়েছেন জরুরি বিভাগের ভবনে তিনি অপারেশন থিয়েটার খুঁজছিলেন। সেটি খুঁজতে খুঁজতে 4 তলায় পৌঁছে যান। পরে সেমিনার কক্ষের সেই অকুস্থলে সেখানেই মহিলা চিকিৎসককে তিনি দেখতে পান এবং ধর্ষণ করেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত জানিয়েছেন তিনি ঘটনার সময় একাই ছিলেন। পুলিশের ওই সূত্র মারফত আরও জানা যাচ্ছে, শুক্রবার আরজিকর হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের পর বাড়ি ফিরে গিয়েছিলেন অভিযুক্ত। তিনি যে আরজি করে গিয়েছিলেন সে কথা তাঁর এলাকার অনেকেই জানতেন। পরে যখন এলাকাবাসীরা সংবাদ মাধ্যম থেকে জানতে পারেন আরজি করের ঘটনা, তখন অভিযুক্তকে সে কথা জানান তাঁর এক পরিচিত ব্যক্তি। সূত্রের দাবি, পরিচিত ওই ব্যক্তির থেকে সে কথা শোনার পর অভিযুক্তের ভাবখানা এমন ছিল যেন কিছুই জানেন না। এমন একটি ঘটনা ঘটিয়ে আসার পরও অভিযুক্তের মস্তিষ্ক ছিল কার্যত হিমশীতল। আরজি করের ঘটনার কথা শুনে অভিযুক্ত নাকি বলেছিলেন, আচ্ছা দেখছি। শুক্রবার সকালে হাসপাতালের 4 তলা সেমিনার কক্ষ থেকে উদ্ধার হয়েছিল মহিলা চিকিৎসকের মৃত দেহ। পুলিশের অনুমান শুক্রবার ভোরেই খুন করা হয়েছিল তাকে। তদন্তকারী দলের একটি সূত্র জানিয়েছে, ধর্ষণ ও খুনের আগে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত একাধিকবার অভিযুক্তকে দেখা গেছে হাসপাতালে ঘোরাঘুরি করতে। ওই সূত্রের আরও দাবি, বৃহস্পতিবার রাত 11টা নাগাদ তাকে দেখা গিয়েছিল হাসপাতালে। পরে শুক্রবার ভোরে আবার পৌঁছে গিয়েছিল হাসপাতালে। ঘড়িতে তখন ভোর প্রায় 4টে। প্রায় 30 থেকে 35 মিনিট হাসপাতালে ছিলেন তিনি, তারপর আবার বেরিয়ে চলে যান। বৃহস্পতিবার থেকে শুক্রবার মধ্যে কখনো হাসপাতালে ট্রমা কেয়ারে, কখনো আবার ওই ভবনের 5 তলাতেও দেখা গিয়েছিল তাকে। আর সেখান থেকেই কিন্তু একেবারে বিস্ফোরক তথ্য সামনে আসছে। সেখান থেকেই কিন্তু একেবারে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। সঞ্জয় রায়কে কিন্তু দফায় দফায় জেরা করেছে পুলিশ, আর সেই জেরাতেই কিন্তু রীতিমতো ভয়ঙ্কর তথ্য। তবে একটি বারের জন্যও কিন্তু তিনি অন্য কারুর নাম নেননি। তিনি কিন্তু স্পষ্ট বলেছেন, আমি একা ছিলাম, আমায় প্রয়োজন হলে ফাঁসি দিয়ে দিন। আদালতে দাঁড়িয়ে বলেছেন, পুলিশকে বলেছেন। একেবারে ঔদ্ধত্য ভাব। কিন্তু সঞ্জয় রায় কি একা ছিলেন? একার পক্ষে কি এটা সম্ভব? এই প্রশ্নগুলো উঠে গেছে। কিন্তু যে প্রশ্নটা ভাবাচ্ছে, সিসিটিভি ফুটেজে যে দেখা গেল সেমিনার হলের বাইরে তিনি ঢুকলেন সেমিনার হলে, ওই সময় ওই রাতে আর কারা কারা সেমিনার হলে ঢুকেছিলেন? সিসিটিভি ফুটেজে কি আর কাউকে দেখা গিয়েছিল? এই প্রশ্নগুলো কিন্তু উঠে গেছে।
পুলিশ জোরদার তদন্ত চালাচ্ছে। তাদের হাতে কিন্তু রয়েছে আর কয়েকটা দিন, তারপর পরই কিন্তু রবিবার একেবারে বিস্ফোরণ ঘটতে চলেছে। রবিবার সিবিআইয়ের হাতে তদন্তভার দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রবিবারের আগে কি হতে চলেছে, আর কারা কারা ধরা পড়েন এই কাণ্ডে, সঞ্জয় রায়কে রীতিমতো 3rd ডিগ্রি প্রয়োগ করছে পুলিশ গোয়েন্দা দপ্তর। জেরায় কী কী তথ্য উঠে আসে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।